হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান রাশিয়া কৌশলগত চুক্তি বিশ্বকে আরও বেশি ভারসাম্যপূর্ণ করবে, রুশ গণমাধ্যমে লেখা নিবন্ধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। ইসরায়েলি হামলা থেকে মুক্তি পেতে যাওয়া পণবন্দীদের জীবন বিপন্ন করে তুলেছে আল কাসাম ব্রিগেডের হুঁশিয়ারি। শেখ হাসিনা ছিলেন দুর্নীতির মডেল, বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এই মন্তব্যের পর অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানালেন জয়নুল আবেদিন। এবং ভারতীয় মুদ্রার দাম তলানিতে মিজোরামে জব্দ হওয়া অস্ত্রের সঙ্গে ইউপিডিএফ এর সম্পর্ক নেই বলে দাবি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হতে যাচ্ছে তা বিশ্বকে আরও বেশি ভারসাম্যপূর্ণ ও ন্যায়সঙ্গত করবে। ক্রেমলিন গত সোমবার ঘোষণা করেছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের রাশিয়া সফরের সময় শুক্রবার এ চুক্তি সই হবে। রুশ গণমাধ্যম স্পুতনিককে প্রকাশিত এক নিবন্ধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ইরান ও রাশিয়া তাদের ঐতিহাসিক দায়িত্ব উপলব্ধি করে একটি নতুন ব্যবস্থা তৈরি করছে, যেখানে আধিপত্যের পরিবর্তে সহযোগিতা এবং চাপিয়ে দেওয়ার নীতির পরিবর্তে সম্মানকে প্রাধান্য দেয়া হবে। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে ইরান রাশিয়া সম্পর্ক বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের দুটি শক্তিশালী ও বৃহৎ দেশ ইরান ও রাশিয়া একটি নয়া বিশ্ব ব্যবস্থা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ ও রাশিয়া উভয়ই এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বিরোধী এবং অপর দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপও পছন্দ করে না। নিবন্ধে তিনি আরও লিখেছেন, ইরান রাশিয়া সহযোগিতা শুধু একটি দ্বিপক্ষীয় লেনদেন নয়, বরং যেসব দেশ জাতীয় সার্বভৌমত্ব, ন্যায় বিচার ও বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা চায় তাদের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে দিয়ে বলেছে, যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজা উপত্যকায় ইহুদিবাদী বিমান হামলা ও গোলাবর্ষণের ফলে মুক্তি পেতে যাওয়া ইসরায়েলি পণবন্দীদের জীবন বিপন্ন হয়ে উঠেছে। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড বৃহস্পতিবার রাতে নিজেদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পর্যায়ে এসে যে কোনো আগ্রাসন বা গোলাবর্ষণ একজন পণবন্দীর মুক্তি পাওয়ার আনন্দকে বেদনায় পরিণত করতে পারে। কাসাম ব্রিগেড বলছে, যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পরও আগ্রাসন চালিয়ে গেলে পণবন্দীদের বাঁচিয়ে রাখা দুঃসাধ্য হয়ে যাবে। এদিকে কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে মুক্তি পেতে যাওয়া একজন ইসরায়েলি পণবন্দীকে যেখানে রাখা হয়েছে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী সেখানে বোমাবর্ষণ করেছে। অন্যদিকে হামাস ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির ধারাগুলো শেষ মুহূর্ত পরিবর্তন করার চেষ্টা করছে বলে তেল আবিব যে অভিযোগ করেছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে হামাস। তারা বলেছে, তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েল শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে বলে মন্তব্য করেছেন ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি। তিনি বলেছেন, 15 মাস ধরে গাজায় ভয়াবহ অপরাধযজ্ঞ চালানোর পর আমেরিকা ও ইসরায়েল নাকে খত দিয়ে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে। তিনি বৃহস্পতিবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে প্রচারিত এক ভাষণে এ মন্তব্য করেন। হুথি বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা হওয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বহু মাস ধরে ভয়ঙ্কর পাশবিকতা চালানোর পর ইসরায়েলি শত্রু ও আমেরিকা এ চুক্তি মেনে নিতে বাধ্য হয়েছে। আনসারুল্লাহ প্রধান বলেন, ইহুদিবাদী শত্রুরা আমেরিকার পূর্ণ সমর্থন নিয়ে গাজাবাসী ফিলিস্তিনিদের নির্মূল করতে চেয়েছিল এবং তারা এ লক্ষ্যে গাজায় অন্তত 4,050টি গণহত্যা চালিয়েছে। 40,050টি গণহত্যা চালিয়েছে। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী গাজার প্রতিরোধ ফ্রন্টকে পরাজিত করে এর সকল যোদ্ধাকে নির্মূল করার লক্ষ্যে সর্বাধুনিক সমরাস্ত্র ও গোয়েন্দা সরঞ্জাম ব্যবহার করেছে। কিন্তু শেষ পর্যন্ত তারা চরম ব্যর্থতা মাথায় নিয়ে সেই প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে, যাদেরকে সে নির্মূল করতে চেয়েছিল। ইরানের নৌবাহিনীর ক্রমবর্ধমান শক্তিমত্তার ভূয়সী প্রশংসা করেছেন দেশের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। তিনি বলেছেন, ইরানের নৌবাহিনী যে কোনো ধরনের জটিল পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা অর্জন করেছে। তিনি গতকাল ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজ প্রণালীর কাছে কৌশলগত জাস্ক অঞ্চলে দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক অঞ্চল উদ্বোধনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের নৌবাহিনী বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ, দক্ষতা ও পরিকল্পনা প্রণয়নের সক্ষমতা অর্জন করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তারাই মূলত মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। আজ দুপুরে রাজধানীর কেআইবি মিলনায়তনে এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগ করেনি, সবার অংশগ্রহণে মুক্তিযুদ্ধ হয়েছিল। অন্যান্য দলের থেকে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ কম ছিল। তিনি বলেন, শেখ হাসিনা ছিলেন দুর্নীতির মডেল। এমন কোনো খাত নেই যেখানে তার দুর্নীতি নেই। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ প্রসঙ্গে তিনি বলেন, টিউলিপ দুর্নীতিমুক্ত দেশে বেড়ে উঠলেও পারিবারিক জিনের কারণে দুর্নীতিতে জড়িয়েছেন তিনিও। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তিনি এ দাবি জানান। আন্তর্জাতিক ব্যবসা এবং বিনিয়োগের ক্ষেত্রে ভারতীয় মুদ্রা ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন নীতি নির্ধারণ করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। সম্প্রতি ভারতীয় মুদ্রার দাম ডলারের বিপরীতে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছার রেকর্ড গড়েছিল। এই আবহে ভারতীয় মুদ্রার ব্যবহার বাড়াতে এবার থেকে বিদেশিদেরও ভারতীয় ব্যাংকে অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয়া হবে। সম্প্রতি এ সংক্রান্ত ঘোষণা করে আরবিআই জানিয়েছে, বিদেশে ভারতীয় ব্যাংকগুলোর শাখায় বিদেশি নাগরিকরা অ্যাকাউন্ট খুলতে পারবেন, তবে সেই অ্যাকাউন্ট হবে ভারতীয় মুদ্রার। এই নীতি বদলের ফলে সীমান্ত পার লেনদেন স্থানীয় মুদ্রায় লেনদেন সহজ হয়ে যাবে। এদিকে ভারতের মিজোরামে জব্দ হওয়া অস্ত্রের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট।
আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ দাবি করেন ইউপিডিএফের মুখপাত্র অঙ্গ মার্মা। তিনি বলেন, যে এলাকায় অস্ত্রের চালানটি জব্দ হয়েছে তা বাংলাদেশ সীমান্তের কাছে এবং এই সীমান্ত অঞ্চলটি জনসংহতি সমিতির সন্তু লার্মা গ্রুপ নিয়ন্ত্রণ করে। ভূমি দুর্নীতি বা আল কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে 14 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগার আদিয়ালার ভেতরে বসানো এক অস্থায়ী আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। এই মামলার রায়কে ঘিরে আদিয়ালা কারাগারের আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। রায় ঘোষণার আগে বুশরা বিবিকে আদালত কক্ষ থেকে গ্রেপ্তার করা হয়। বিচারক নাসির জাভেদ রানা সাজা ঘোষণা করে বলেন, প্রসিকিউশন তার মামলার অভিযোগ প্রমাণ করেছে। ইমরান খান দোষী সাব্যস্ত হয়েছেন। পাকিস্তানি পত্রিকা ডন জানিয়েছে, ইমরানকে 10 লাখ পাকিস্তানি রুপি ও বুশরাকে 5 লাখ রুপি জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের যথাক্রমে 6 মাস ও 3 মাসের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। ডনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই রায় এর আগে 3 বার পেছানো হয়েছিল। গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করার ব্যাপারে চূড়ান্ত হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে ফিলিস্তিনিদের জন্য বিশাল বিজয় এবং ইহুদিবাদী ইসরায়েলের জন্য অপূরণীয় ও বহুমুখী পরাজয় বলে মন্তব্য করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আইআরজিসি এক বিবৃতিতে গাজা যুদ্ধে বিজয়ে ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এই চুক্তি প্রমাণ করছে যে প্রতিরোধ ফ্রন্ট ভবিষ্যতে আরও বেশি শক্তিমত্তার সঙ্গে জেরুজালেম, আল-কুদস ও আল-আকসা মসজিদ অভিমুখী অভিযান পরিচালনা করবে। আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, আমেরিকা ও ইউরোপের পূর্ণ সমর্থন নিয়ে ইসরায়েল শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে তার পণবন্দীদের মুক্তি করতে চেয়েছিল, কিন্তু সেই সঙ্গে তাদের প্রধান লক্ষ্য ছিল হামাসকে ধ্বংস করে গাজায় ইহুদি অভিবাসীদের ফিরিয়ে আনা। কিন্তু ফিলিস্তিনি জনগণের দৃঢ়চেতা মনোভাব এবং প্রতিরোধ যোদ্ধাদের অকুতোভয় লড়াই ইহুদিবাদীদেরকে এর কোনো লক্ষ্য অর্জন করতে দেয়নি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রয়েছে। গতকাল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হলেও গাজা উপত্যকায় দখলদার সেনাদের বর্বর হামলায় অন্তত 87 জন ফিলিস্তিনি শহীদ এবং বহু সংখ্যক আহত হয়েছেন। শহীদ ফিলিস্তিনিদের মধ্যে 21টি শিশু এবং 25 জন নারী রয়েছেন। আগামী রোববার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে বলেছে, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েল যে বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে তাতে গাজায় বন্দী থাকা ইসরায়েলিদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইরান ও রাশিয়ার মধ্যে সড়ক, শিক্ষা, বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাপক সহযোগিতার সুযোগ রয়েছে। রাশিয়ার প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট ড মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, পারস্পরিক ওই সহযোগিতা নিষেধাজ্ঞা সহ আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর উচ্চাভিলাষকে প্রভাবহীন করে দিতে সক্ষম। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।